এই মুহূর্তে খবর নেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার বা আছে সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে। সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে, নিরাপত্তা। এটা হচ্ছে ডরে, এটা হচ্ছে ভয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলাদেশি বাঙ্গুদের 2-4 দিনের যে লাফালাফি দাপাদাপি, সেই লাফালাফি দাপাদাপির পর ভারত একটু নড়ে চড়ে বসতেই বাংলাদেশের কিন্তু হাঁটু কাঁপতে শুরু করেছে। বাংলাদেশি বাঙ্গুদের কিন্তু গলার স্বর একেবারে নিচে নেমে গেছে। ইউনুসপন্থী যে বাংলাদেশি বাঙ্গুরা দুদিন আগেও ভারতের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিচ্ছিল, যুদ্ধের হুমকি দিচ্ছিল, তারা এখন বলছে যে না না না, ভারতীয় দূতাবাসের ওপরে কেউ হামলা কিংবা কোনো আক্রমণ করবেন না, এমনকি কোনো পাথর ছোড়াছড়িও করবেন না, ধারে কাছে যাবেন না, তা না হলে কিন্তু ভারত বাংলাদেশকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে। এবং ইউনুসপন্থী বাংলাদেশের জুলাই বিপ্লবের সেই সব চ্যাংড়া নেতাদের যে নতুন দল এনসিপি, সেই এনসিপিরই এক নেতা এখন যেটা বলছে যে ভারত কিন্তু এই সুযোগটাই খুঁজছে, যে বাংলাদেশ এমন কিছু করুক, ভারতের বাংলাদেশে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ওপর আঘাত করুক, আর ওই আঘাতের পরেই ভারত কিন্তু আসল খেলাটা খেলে দেবে। সেই সুযোগটা যাতে ভারত না পায়, সেই জন্য এই ইউনুসপন্থী এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশি বাঙ্গুদের কি বলছেন বন্ধুরা দেখুন। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। আমাদের যেমন আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের লজিক দিয়েও কাজ করতে হবে। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাবোটেজ অ্যাক্টিভিটিজ এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। তো বন্ধুরা শুনলেন এই এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কিভাবে বাংলাদেশি বাঙ্গুদের শান্ত হওয়ার কথা বলছেন। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন যে গতকালই কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে কি হুঁশিয়ারিটা দিয়েছেন, এবং সেই হুঁশিয়ারির পর আজ থেকেই কিন্তু ভারতীয় দূতাবাস থেকে শুরু করে হাই কমিশন সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান সেনা মোতায়েন করে দিয়েছেন, যাতে মাছিও না গলতে পারে এমন টাইট কিন্তু সিকিউরিটি দেওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু এই যে বাংলাদেশের সেনাপ্রধানের পদক্ষেপ, সেই পদক্ষেপের আগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতেও তো কিছু হয়েছে। কেননা যেভাবে বাংলাদেশে নির্দোষ হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে, তাতে শুধু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নয়, ভারতীয় বিদেশ মন্ত্রক নয়, সাধারণ মানুষও পথে নামতে শুরু করেছে। শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতায় রীতিমতো প্রতিবাদ চলছে ইউনুসের বিরুদ্ধে। ইউনুসের কিন্তু কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানেই শেষ নয়, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের উপরে হামলার পাল্টা হিসেবে দিল্লিতে যে বাংলাদেশি দূতাবাস রয়েছে, সেই বাংলাদেশি দূতাবাসও কিন্তু ভারতীয়রা একবার গিয়ে ঘুরে এসেছে, আর তা দেখেই কিন্তু বাংলাদেশের মুখ শুকিয়ে গেছে। বাংলাদেশের ইউনুস সরকারের এই মুহূর্তে যিনি পররাষ্ট্র উপদেষ্টা, সেই মোহাম্মদ তৌহিদ হোসেন কিন্তু এইসব দেখে ভারতকে বলতে শুরু করেছে যে এটা কি হচ্ছে, দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছাকাছি ভিড় কেন জমছে। এই যে আতঙ্ক, এই আতঙ্কটাই তো বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের এখন কি অবস্থা হতে শুরু করেছে। কেননা এরই মধ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদেশ মন্ত্রক যেটা পরিষ্কার করে দিয়েছে যে আমেরিকা কিংবা ইউরোপ কেউ এই বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে কিছু বলুক বা না বলুক, ভারত সরকার কিন্তু ছেড়ে কথা বলবে না। ভারত কিন্তু সব কিছুই চুপচাপ দেখছে, ভারত কিন্তু সমস্ত ঘটনার ওপর নজর রাখছে। আর এই যে ভারতের নজরদারি, চুপচাপ দেখে যাওয়া, সহ্য করে যাওয়া, সেটাই কোথাও যেন এখন বাংলাদেশের সেই সব বাঙ্গু জামাতিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এদিকে তো ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বাংলাদেশকে ঘিরে ধরার পুরো রণকৌশল তৈরি হয়েই আছে। বন্ধুরা, আপনারা জানেন যে কিভাবে বাংলাদেশকে প্রয়োজনে 3 টুকরো করার জন্য ভারতীয় সেনাবাহিনী রীতিমতো ওত পেতে বসে রয়েছে।
আর এইসবই যখন বাংলাদেশি বিদ্বজনেরা, রাজনৈতিক বিশ্লেষকরা চোখের সামনে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু তারা যেটা বলছেন যে ভারত কিন্তু যে কোনো সময়ে বাংলাদেশের উলটপালট করে দিতে পারে। ভারত কিন্তু একটা সুযোগ পেলেই বাংলাদেশকে রীতিমতো উচিত শিক্ষা দিতে পারে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশেরই এক রাজনৈতিক বিশ্লেষক ঠিক কি বললেন বন্ধুরা, সেটাও দেখুন। না, যুদ্ধ প্রস্তুতি না, এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হচ্ছে যে প্রায় 4000 কিলোমিটার সম্ভবত। এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে, জঙ্গল আছে, এইরকম। তো এতদিন ধরে লাগে নাই, এতদিন ভারতের প্রয়োজন হয় নাই, কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওইরকম উত্থান তো হয় নাই। সুতরাং ভারত এই দিকে নিশ্চিন্ত ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি ব্যবহার হইয়া ভারতে কোনো গ্যাঞ্জাম হবে না, যার কারণে ভারত ওইদিকে চোখও দেয় নাই। তো এখন যখন পাকিস্তানে আইএসআই সে এখানে ট্রেনিং দিচ্ছে, তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে। এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই, ভারতের এখন হয়তো কি হবে জানেন, যে আপনারা তো 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করার, যে সৈন্যগুলো আছে, ক্যাম্পগুলো আছে, এগুলোর রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে। আর ভারতের 7 সিস্টার তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দিতে হবে, কারণ বর্ডার তারা আপনারা আগের মতো খুলবে না। আর একটা কথা বারবার, ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না, কারণ বুট ফেলানোর দরকারই নেই। ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে। আমাদের 3-4টা সেনা ক্যাম্প, এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার। বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি S-400 লাগাই দেওয়া হয়েছে। এত বড় সীমান্ত, যার কারণে সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা সব ফিক্স করা হচ্ছে। ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বর্ডার এরিয়া ঘুরে আসছে, দেখে আসছে যে কি অবস্থা, মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে। আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে, কারণ যে ভারত এখন মারলো বলো যে এগুলো সব জঙ্গি ছিল, আপনি কি করবেন? কারণ আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন, ইন্টারন্যাশনাল ল ভাঙছেন যখন আপনি ভারতীয় এম্বাসি গুলোতে আক্রমণ করছেন। এখন গত 2 দিন ধরে সেনাপ্রধান চেষ্টা কইরা, যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ মানে আমাদের ভূখণ্ডে আক্রমণ, তা এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে, কারা আক্রমণ করে? আপনারা আমার করবে না। ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে, মরবে কারা? সেনাবাহিনী। সেনাপ্রধান আজকে 2 দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে। এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার বা আছে, সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে। সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে, নিরাপত্তা। এটা হচ্ছে ডরে, এটা হচ্ছে ভয়ে। আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই, আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে, বুঝেন নাই? আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি। ওই যে দেখেন, আপনি যেহেতু বিয়ে করছেন, আপনার একটা কথা কই, ওই যে বাচ্চা, আপনার বাচ্চা যখন হইছে, আপনার ভাবির নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, ওই কামড় দেয়, দুধের মধ্যে কামড় দেয়। কারণ হচ্ছে বাচ্চাদের 6 মাস পরে দাঁত শিরশির করে, দাঁত উঠার আগে, তখন ওরা মায়ের বোটায় কামড় দেয়, মানে ইয়ে করা, দাঁত শিরশির করে যে। আর শুয়োর যখন দাঁত উঠলে, শুয়োরের বাচ্চার দাঁত উঠলে আগে যায় বাপের পাছায় কামড় দেয়া, দেখে দাঁত শক্ত হয়েছে কিনা। তো মৌলবাদীরা হচ্ছে যে এরা খাইবো ভারতের, পড়বো ভারতের, সবকিছু ভারতের, কিন্তু দেখাবে যে আমরা ভারত বিদ্বেষী। এরা সুদ খাইবো, ঘুষ খাইবো, এরা মসজিদের ভিতরে নিয়ে বলৎকার করব, কিন্তু কোকা কোলা খাইবো না, কয়টা হারাম। এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা। তোরা মুখে খালি ভারত আক্রমণ, ভারত, আরে ভারত আক্রমণ করস কেন? একবার কইরা দে, তোরা 2-4-10টা পারমাণবিক বোমা মাইরা দে তোরা, তারপরে না দেখবো। তো ভারত তো চুপচাপ, ভারত শুধু দেখতেছে। ভারত চাইতেছে যে তোমরা বাবারা কিছু একটা করো, কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে, আমরা যাই মারছি। এটা তো ভালো হইছে, এম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে। সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে, এখন যখন দেখছে যে না রে বাবা, ইন্ডিয়া তো মানে মারবই আম করে, আর মারলে তো শালার এই বঙ্গু মুসলমান যেগুলো আছে, এরা তো সব তখন ঘরের দরজা বন্ধ করে গেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরতে দিব আম করে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের এই যে লাফালাফি দাপাদাপি, এই দাপাদাপির ফলে ভারত কি করছে। তো এই মুহূর্তে এই সব ঘটনার জেরে সব থেকে বেশি যিনি ফ্যাসাদে পড়েছেন
তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এখনো বুঝতে পারছেন না কি করবেন, কেননা যে ওসমান হাদির মৃত্যুতে এই মোহাম্মদ ইউনূসের সরকার চোখের জল ফেলেছিল, সেই ইনকলাব মঞ্চই কিন্তু এখন ইউনূস সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে যে হাদির যারা হত্যাকারী তাদের নাকি ধরতে হবে। এখন বাংলাদেশের বহু বাঙ্গুর যেটা অভিযোগ যে এই হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসে লুকিয়ে আছে, কিন্তু ইউনূস সরকারের এতটুকু সাহস হচ্ছে না যে এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে কোনো কথা বলে, কেননা ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে চিঠি দিতে গেলে তো তার জন্য প্রমাণ দিতে হবে। সত্যি সত্যিই ওসমান হাদির যারা হত্যাকারী তারা যে ভারতে ঢুকে রয়েছে তার তো কোনো প্রমাণ দিতে হবে, সেই প্রমাণটাই ইউনূস সরকার জোগাড় করতে পারছে না, সাহস করে কিন্তু ভারতকে কোনো কথা বলতে পারছে না। ফলে ইউনূসের সরকারকে কিন্তু এ নিয়ে একেবারে গালাগাল খেতে হচ্ছে। নিজের দেশের বিভিন্ন দলের তরফ থেকে কিন্তু হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, এবং অনেকে তো এটাও প্রশ্ন তুলছেন যে যদি সত্যি হাদির হত্যাকারীরা ভারত পালিয়ে গিয়ে থাকে তাদের পালানোতে কে সাহায্য করেছে, আর তারা সীমান্তই বা কী করে পার করেছে। এইসব প্রশ্নের উত্তর কিন্তু মোহাম্মদ ইউনূস কিংবা তার প্রশাসন, তার সরকার কিন্তু দিতে পারছে না। আর তার ফলেই কিন্তু এই ওসমান হাদির যে ইনকলাব মঞ্চ তারা কিন্তু ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বসে আছে। এখন এই 24 ঘন্টার মধ্যে যদি হাদির হত্যাকারীদের ইউনূস সরকার ধরতে না পারে তাহলে ইউনূসের কি হবে সেটা কিন্তু কেউই বলতে পারছেন না। কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে এই মোহাম্মদ ইউনূস যে হায়েনাদের কাজে লাগিয়ে বাংলাদেশের মসনদে বসেছে, সেই হায়েনারাই যে এখন তাকে ছিঁড়ে খাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে, তার রক্ত মাংস চুষে খাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে ইউনূস কি করে পরিস্থিতি সামাল দেয় আর কি করেই বা 12 ফেব্রুয়ারির ভোট সুষ্ঠুভাবে অবাধভাবে করায় সেটাই কিন্তু এখন দেখার। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।